বাহ, মূর্তি হওয়ার পর তো তোকে আরো সুন্দর দেখাচ্ছে, একদমই সেরকম যেরকম আমি চেয়েছিলাম। চম্পা ওর ঝুলি থেকে একটি লাল চকচকে ফুল বের করে আর মূর্তির হাতে রেখে দেয়। আর এটা তোর উপহার, যে এই ফুল স্পর্শ করবে সেও তোর মতো এরকম পাথর হয়ে যাবে। ধীরে ধীরে এই পুরো জঙ্গল মূর্তিতে ভরে যাবে, তখন তুই আর একা থাকবি না। চম্পা একটা লম্বা পৈশাচিক হাসি হাসতে শুরু করে আর গ্রামের দিকে চলে যায়। পিছনে আরাধ্যার মূর্তি হাতে বিষাক্ত ফুল নিয়ে একা দাঁড়িয়ে থেকে যায়। গ্রামে এখন গভীর রাত। আরাধ্যার বাড়িতে নীরবতা ছেয়ে গেছে। শোভা, আরাধ্যার মা, আর কমলা, আরাধ্যার দাদি, দরজার কাছে অস্থিরভাবে দাঁড়িয়ে আছে। মা, রাত 8টা বেজে গেছে, আরাধ্যা এখনো আসেনি। আমার মন খুবই খারাপ বলছে। ও কখনো এত দেরি করে না। কোথাও কোনো জঙ্গলি পশু অথবা কোনো বিপদ। অশুভ কথা বলো না বৌমা, চম্পা ওর সাথে আছে। হয়তো আজকে বাগানে ভিড় ছিল তাই দেরি হয়ে গেছে, কিন্তু এখন আমারও ভয় লাগছে। হঠাৎ রাস্তার মোড় থেকে চম্পাকে দৌড়ে আসতে দেখা যায়। কাকি, দাদি, অঘটন হয়ে গেছে। আরাধ্যার মা আর দাদি তৎক্ষণাৎ চম্পার দিকে ছুটে আসে। চম্পা, তুই একা? আরাধ্যা কোথায়? আমার মেয়ে কোথায়? ক্ষমা করে দাও কাকি, আমি ওকে আটকাতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছিলাম, ওর পায়েও ধরেছিলাম, কিন্তু পারিনি। দাদা বলিস না মেয়ে, সুজা বল আরাধ্যা কোথায়? আর আরাধ্যা আরাধ্যা পালিয়ে গেছে দাদি। এই কথা শোনার সাথেই শোভার পায়ের নিচের মাটি সরে গেল। কি বলছিস তুই? আমার মেয়ে পালিয়ে গেছে? কার সাথে? কেন? কাল ওর বিয়ে। ও ওই জমিদারের ছোট ছেলে সুধীরের সাথে। আমাকে বলছিল ও শিবংশকে বিয়ে করতে চায় না, ও গরিব ঘরে থাকতে পারবে না, শহরে গিয়ে রাজত্ব করবে। আমি অনেক বুঝিয়েছিলাম অনেক, কিন্তু ও আমাকে ধাক্কা দিল আর সুধীরের সাথে চলে গেল। মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আমার নাতনি এমন না, ও শিবাংশকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি মিথ্যাবাদী তাই না? আমি পাগল ছিলাম, সেজন্য কাঁদতে কাঁদতে এসে তোমাদেরকে বললাম। যদি বিশ্বাস না হয় তাহলে ওর ঘরে গিয়ে দেখো, হয়তো ওর পছন্দের কাপড় আর গহনা নিয়ে গেছে। চম্পা এই কথাটা বলছে কারণ চম্পা জানতো আরাধ্যা যা কিছু পরে গিয়েছিল সেগুলো সব এখন মূর্তির সাথে পাথর হয়ে গেছে। এই খবরটা বিদ্যুতের গতিতে পুরো গ্রামে ছড়িয়ে গেল। শিবাংশ, যে বাড়িতে বিয়ের প্রস্তুতি নিচ্ছিল, দৌড়ে আরাধ্যার বাড়িতে এসে পৌঁছালো। ওর বাবা মোহিত ওর সাথে ছিলেন। এটা আমি কি শুনছি? আরাধ্যা পালিয়েছে? এই মিথ্যা গুজব কে ছড়াচ্ছে? শিবাংশ, সামলাও নিজেকে, এটাই সত্যি। আমি নিজের চোখে এটা দেখেছি। ও তোমাকে ঠকিয়েছে। তোমার ভালোবাসায় ওর কোনো শ্রদ্ধা ছিল না। চুপ! আমার আরাধ্যার বিরুদ্ধে তুমি একটা কথাও বলো না। আমি ওকে ছোটবেলা থেকেই চিনি। ও জীবন দিয়ে দেবে, কিন্তু আমার সম্মান নষ্ট হতে দেবে না। ও অবশ্যই কোনো বিপদে রয়েছে। তুমি মিথ্যা বলছো। আমি কেন মিথ্যা বলবো? ও তো আমারও সখী ছিল। ওকে আটকাতে গিয়ে আমার আঘাত লেগেছে, এই দেখো। যদি বিশ্বাস না হয় তাহলে যাও খোঁজো ওকে। ওকে পাওয়া যাবে না, ও অনেক দূরে চলে গেছে। ব্যাস, অনেক হয়ে গেছে। যে মেয়ে বিয়ের আগে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে, আমাদের বাড়িতে তার নামও নেওয়া হবে না। শিবাংশ, বাড়ি চলো। না বাবা, আমি মানতে পারবো না। আমি খুঁজবো ওকে। আমি এখনই জঙ্গলের দিকে যাচ্ছি। জঙ্গল? না না শিবাংশ, জঙ্গলে যেও না। কেন? ও ও তো ওদিকে যায়নি। ও তো পাকা রাস্তা ধরে শহরের দিকে ছুটে গেছে। জঙ্গলে গিয়ে কি পাবে? শুধু তো সময় নষ্ট হবে। শিবাংশ হতাশ হয়ে গিয়েছিল। মন বলছিল আরাধ্যা বিপদে রয়েছে, কিন্তু চম্পার কথার বিষ ধীরে ধীরে ওর মাথায় পৌঁছাচ্ছিল। চম্পা হেসে উঠল। ওর মনে হচ্ছিল এখন তো ওর জয় হতে চলেছে। সময় কাটতে থাকলো। দিনগুলো সপ্তাহে, সপ্তাহগুলো মাসে পরিণত হলো। আবহাওয়া বদলালো, পাতা ঝরে গেল। তারপর শ্রাবণের বৃষ্টি। আরাধ্যার পাথরের মূর্তিটি সেখানেই দাঁড়িয়ে রইল। বৃষ্টির জল ওর গাল বেয়ে এমন ভাবে গড়িয়ে পড়ে যেন সে এখনো কাঁদছে।
শিবাংশ, আর কতদিন নিজেকে শাস্তি দেবে? 6 মাস হয়ে গেল যে তোমাকে ছেড়ে গেছে, হয়তো ওর নতুন জীবন নিয়ে সুখী রয়েছে। তুমি কেন তোমার মা বাবাকে কষ্ট দিচ্ছ? না চম্পা, আমার মন মানে না। আমি প্রতিদিন রাতে ওর আওয়াজ শুনতে পাই, প্রতিদিন ও আমাকে ডাকে, ওই এখানেই আছে। এসব তোমার কল্পনা। মুহিত কাকা তো খুবই অসুস্থ, উনি তোমার বিয়ে দেখতে চায়। গ্রামবাসীরা বিভিন্ন কথা বানাচ্ছে, এগিয়ে যাও শিবাংশ। শিবাংশ চুপ করে থাকলো, কিন্তু চম্পার কথার বিষ ধীরে ধীরে কাজ করতে শুরু করেছিল। চম্পার মনে হচ্ছিল এখন আরাধ্যার কাহিনী সত্যিই শেষ হয়ে গেছে। আর তারপর একদিন গ্রামের এক মহিলা সুনিতা তার মেয়ে পুতুলের সাথে জঙ্গলে কাঠ নিতে আসলো। পুতুল, বেশি দূরে যেও না, জঙ্গল আরো ঘন হয়ে উঠছে। আর কিছুটা কাঠ পেলে বাড়ি ফিরে যাব। ও মা, ওই প্রজাপতিগুলো দেখো কত সুন্দর দেখতে, আমি একটু ধরবো? না, আমার কাছেই থাকো, এখানে জঙ্গলি পশুর ভয় আছে। সুনিতা দাঁড়িয়ে চারপাশে দেখতে থাকে। এটা কোন জায়গায় চলে আসলাম আমরা? মনে হচ্ছে পথ হারিয়ে ফেলেছি। পুতুল, চলো ফিরে যাই, আমার এখানে ভালো লাগছে না, অশুভ বাতাস বইছে। পুতুল একটু এগিয়ে ছিল, হঠাৎ ঝোপের আড়ালে কিছু একটা দেখে থমকে গেল। ওখানে ঘন গাছপালার মাঝে আরাধ্যার মূর্তি দাঁড়িয়েছিল। মা দেখো তো। কি হয়েছে? কোনো সাপ নাকি? পিছনে সর। না মা, ওই দেখো একটা পরী দাঁড়িয়ে আছে, আর ওর হাতে একটা জাদুর ফুল। আমি ওই ফুল চাই মা। সুনিতা ঘুরে তাকালো, ওর চোখ বড় বড় হয়ে গেল। নির্জন জঙ্গলে এত সুন্দর চকচকে পাথরের মূর্তি, আর সেই ফুল, ফুলের লাল চমক চোখে গেঁথে যাওয়ার মতো ছিল। পুতুল থামো, ওখানে একদমই যেও না, এটা কোনো দৈবিক স্থান মনে হচ্ছে না। আমার খুবই খারাপ অনুভব হচ্ছে। ওই ফুলটা, ওটা সাধারণ না। না মা, আমি ওটা চাই। দেখো ওই পরি আমার দিকে তাকিয়ে আছে, যেন ও আমাকে ডাকছে। আমি শুধু একবারই ছুঁয়ে দেখবো আসল নাকি নকল। আমি বললাম না, না, এখানেই চুপচাপ দাঁড়িয়ে থাক। আমি এই কাঠগুলো বাঁধার পর আমরা তাড়াতাড়ি বাড়ি যাব। সুনিতার মনোযোগ অন্যদিকে সরে যাওয়ার সাথেই পুতুলের চোখ সেই ঝলমলে লাল ফুলের উপর আটকে যায়। পুতুল ভাবলো, শুধু একবার ছুঁয়ে দেখি, মা তো জানতেও পারবে না। এসো না মেয়ে, পালাও এখান থেকে। কত সুন্দর পরীর মতো দেখতে মূর্তি এটা, আর এই ফুল তো সব থেকে সুন্দর। পুতুল ওর ছোট হাত উপরে তুললো, ওর ছোট আঙুলগুলো ধীরে ধীরে সেই উজ্জ্বল লাল ফুলের পাপড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। ওর আঙুল ফুলটি স্পর্শ করার সাথে সাথেই ও মা! এক মুহূর্তের জন্য চারিদিকে নীল আলো ছড়িয়ে গেল। পুতুলের ছোট শরীর তৎক্ষণাৎ মূর্তিতে পরিণত হলো। সুনিতা পুতুলের চিৎকার শুনতে পেল, ওর হাত থেকে কাঠগুলো নিচে পড়ে গেল। পুতুল, আমার পুতুল!